পর্ব ১। জীবনের খারাপ সময়ের শুরু। ব্যবসায়িক কাজে অর্ণব বাহিরে যাচ্ছিল। হঠাৎই তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একজন গম্ভীর গলায় বলে উঠল, হ্যালো অর্ণব, দ্রুত সিটি হাসপাতালে আসো, তোমার বাবা স্ট্রোক করেছে। কথাটা শুনতেই কনকনে ঠান্ডার মধ্যে অর্ণব ঘামতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই অর্ণব ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল আর সিটি হাসপাতালের দিকে যেতে বলল। হাসপাতালে পৌঁছে দেখল রিপন কাকা তার জন্য গভীর আগ্রহে তাকিয়ে আছে। অর্ণবকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্ণবের দিকে এগিয়ে গিয়ে সোজা অর্ণবকে জড়িয়ে ধরল রিপন কাকা আর আস্তে আস্তে বলতে লাগলো, অপারেশন চলছে। অর্ণব কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কাকা কাকা কি করে হলো? প্রশ্নটা করেই চারিদিকে চারপাশটা দেখে নিতে চাইল অর্ণব। তার মনের মধ্যে কিছু একটা খটকা লাগতে শুরু করলো। তার বাবা অসুস্থ, অথচ রিপন কাকা ছাড়া আর বাড়ির কোনো লোক নেই। এদিকে রিপন কাকা বলতে শুরু করলো, শক্ত হও বাবা অর্ণব, আসলে আজ সকালে তোমার বাবা কাকারা আর দাদুরা মিলে মিটিং করছিল। তখন অজানা কোনো কারণে তোমার দাদু আর কাকা তিরস্কার করে তোমার বাবাকে তোমার মা ও তোমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সেই সাথে বলে, আজ থেকে মহাজন পরিবার থেকে তোমরা চিরবিতাড়িত। এটা তোমার বাবা স্বাভাবিকভাবে নিতে পারেনি, তারই পরিণতি এই স্ট্রোক। অর্ণব ভাবতে লাগলো সবটা। সম্মিত ফিরে পেতেই অপারেশন থিয়েটার হতে ডাক্তার বের হয়ে আসছিল। কোনো কিছু না ভেবেই সোজা ডাক্তার মুখার্জির মুখোমুখি হলো অর্ণব। মুখার্জি ডাক্তার কিছুটা শুকনো হাসি দিয়ে বলল, টেনশন করো না, এ যাত্রায় তোমার বাবা বেঁচে গেছে। কিছুক্ষণের মধ্যে ওনাকে কেবিনে দেওয়া হবে। তবে হ্যাঁ, মনে রাখবে ওনাকে খুব বেশি বিরক্ত করবে না। অর্ণব কিছুটা স্বস্তি পেল। দ্রুত পায়ে বাবার কাছে গেল। বাবার জ্ঞান ফিরতেই বাবার কাছে গিয়ে অর্ণব মমতা ভরা হাত দিয়ে বাবার মাথায় হাত বুলিয়ে দিল আর বলতে লাগলো, মন খারাপ করো না বাবা, আমি আছি। তোমার আর মায়ের সব দায়িত্ব আমার। বাবা, তুমি শুধু সুস্থ হও। বাবা মোহর রায় মহাজন শুধু ছেলের দিকে তাকিয়ে রইল। চোখ মুখে ছেলের কথায় খুশির একটা ভাব ফুটে উঠল। অর্ণব বাবার চোখের ভাষা বুঝতে পারল, তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হলো আর মনে মনে ভাবতে লাগলো, বাবা বাড়িতে কি ঘটছে জানতে চাইব না, কেননা ঘটনা তোমার চোখের সামনে ভেসে উঠলে তোমার শরীর আবার খারাপ করতে পারে। তাই সে মনে মনে আরও সিদ্ধান্ত নিল, আপাতত সে আর পরিবারের সহ মায়াপুরে থাকবে না, তাকে স্থান ত্যাগ করতে হবে। আরও দুদিন পর তার বাবা হাসপাতাল থেকে ছাড়া পেল। অর্ণব তার বাবা মাকে নিয়ে মায়াপুর থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা করল। ট্রেনে উঠতেই দেখল রিপন কাকা ভেজা চোখে দাঁড়িয়ে আছে। আসলে এই রিপন কাকা অর্ণবের বাবার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও ব্যবসার সহযোগী ছিলেন। এক দুর্ঘটনায় রিপন কাকার স্ত্রী, সন্তান ও পরিবারের সবাইকে হারান। তারপর থেকেই অর্ণবকে ছেলে মনে করতেন, তাই তাদের বিদায়টা সে মানতে পারছে না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন উনিও অর্ণবের সাথে যাবেন। অবশেষে ক্যানিংয়ে যাত্রার সঙ্গী সেও হলো। ক্যানিংয়ে পৌঁছে একটা বাসা ভাড়া করে অর্ণব তার বাবা মাকে রিপন কাকার কাছে রেখে গেলেন। কলকাতা শহরের উদ্দেশ্যে বের হয়ে গেল। তার এখন অনেক দায়িত্ব, জীবনকে নতুন করে শুরু করতে হবে। ট্রেনে বসে বসে ভাবছে, সবার প্রথমে একটা চাকুরি জোগাড় করতে হবে। অথচ এই তো সেদিন তার কত রমারম, দামি গাড়ি, অফিসের ব্যবসা সামলানো, সব কিছু মিলিয়ে রাজস্বিক জীবন পার করছিল সে। এসব যেন এখন তার কাছে স্বপ্নের মতো। হঠাৎই ট্রেনে চেঁচামেচি শুরু হলো। ট্রেনটাতে ডাকাতের আগমন ঘটল। ডাকাত দল আগে থেকেই ওত পেতে ছিল, সুযোগ বুঝে মাথাচাড়া দিয়ে উঠল। চেঁচামেচিতে অর্ণবের সব ভাবনা ম্লান হয়ে সম্মিত ফিরে পেল।
সে দেখতে পেল খুব সুন্দরী একটা মেয়ের গলায় ছুরি ধরে আছে একজন ডাকাত। আর ওই সামনে মেয়েটার বাবা চিৎকার করে যাচ্ছে, ছেড়ে দে শয়তানের দল, ছেড়ে দে শয়তানের দল, আমার মেয়েকে ছেড়ে দে। কিন্তু ডাকাতের অন্য সদস্যরা সবার কাছ থেকে যার যা কিছু আছে সব হাতাতে ব্যস্ত। এসব কিছু অর্ণব শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেখতে দেখতে সে এতটাই ব্যস্ত ছিল যে একজন ডাকাত তার কাছে পৌঁছে গেল এবং রুগ্ন গলায় সব বের করে দিতে বলল। সেও বাকি সবার মতো সব কিছু বের করে দিল, কেননা প্রাণের মায়া তো সকলেরই থাকে। ডাকাত দলের সব কিছু তোলা হয়ে যাবার পর নেমে যাবার পালা। কিন্তু সবাইকে ছেড়ে দিলেও অতি সুন্দরী মেয়েটিকে তারা ছেড়ে দিতে চাচ্ছিল না। তাদের মনোরঞ্জনের জন্য মেয়েটিকে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত স্থির করল তারা। এদিকে মেয়েটির বাবার আত্মচিৎকারে ট্রেনের বগিটি ভারী হয়ে উঠছিল। ডাকাত দলের সর্দার বিরক্ত হয়ে তার এক চেলাকে বলে উঠল, বেটাকে 2 হাত দে তো। সর্দারের আদেশ পাওয়া মাত্রই চেলা বয়স্ক লোকটাকে এমনভাবে মারল যে এক আঘাতেই সে জ্ঞান হারিয়ে ফেলল। বাবার এই অবস্থা দেখে অতি সুন্দরী মেয়েটি বাকরুদ্ধ হয়ে গেল। এদিকে অর্ণব তখন আর চুপ করে থাকতে পারল না। চোখের সামনে দস্যু ডাকাতের দল এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে যাবে তা কিছুতেই সে মানতে পারছে না। এদিকে ট্রেনটা মোটামুটি জঙ্গলের রাস্তার দিকে ছুটছে। হয়তো এভাবে আর 5 মিনিটের মধ্যে ডাকাত দল ট্রেনের চেইন টেনে নিরাপদে নেমে যাবে। তাই অর্ণবকে যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে। ভালোভাবে লক্ষ্য করে ডাকাত দলের সকলের অবস্থান দেখে নিল সে। মনে মনে পরিকল্পনা সাজিয়ে নিল। যেমন ভাবা তেমন কাজ। ব্যাগ থেকে চুপিসারে জলের বোতলটা বের করে প্যান্টের জিপারের দিকে ভিজিয়ে নিল, যাতে ডাকাত দল সহজেই বুঝতে পারে ভয়ে কাপড় নষ্ট করে ফেলছে সে। তারপর সে এমনভাবে কাঁপতে কাঁপতে বাথরুমের দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। বাথরুমে যেতে হলে ডাকাত সর্দার আর মেয়েটিকে ক্রস করে যেতে হবে। অর্ণবের এরূপ অবস্থা দেখে ডাকাত সর্দার হেসে উঠল আর অর্ণবের উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোকরা, তুমি দেখছি সব নষ্ট করে ফেলেছ। এত ভয় পেতে হবে না, তোমাকে আর কিছুই করা হবে না, তুমি বাথরুমে যাও। অর্ণব চোখে ভয়ের ছাপ আর দেহের কাঁপুনি ভাব রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। যেই না সে ডাকাত সর্দারকে ক্রস করছিল তখন ডাকাত সর্দার তাকে দাঁড় করিয়ে দিল এবং বলতে লাগলো, ছোকরা, এত ভয় কেন পাচ্ছ? অর্ণব কোনোভাবে তুতলাতে তুতলাতে বলতে লাগলো, আমি ভয় পাই স্যার। অর্ণবের এরকম অবস্থা দেখে ডাকাত সর্দার হাসতে হাসতে খেই হারিয়ে ফেলছিল। অসাবধানতার ছলে সে মেয়েটির গলা থেকে ছুরিটিও নামিয়ে ফেলছিল। হাসতে হাসতে সে লুটিয়ে পড়ার মতো অবস্থা। হঠাৎই ডাকাত সর্দারের ছুরি ধরা হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করল। ব্যথায় কুঁকড়ে উঠে ছুরিটা হাত থেকে ফেলে দিয়ে একটা চাপা আত্মচিৎকার করে উঠল, আহ! মুহূর্তের মধ্যেই অর্ণব ছুরিটা নিজের দখলে নিল আর ছুরিটা ডাকাত সর্দারের গলায় ধরল। তারপর বাকি ডাকাতের উদ্দেশ্যে বলল, তোমরা যদি অস্ত্র ফেলে না দাও তবে তোমাদের সর্দারের গলা কেটে ফেলব। আর লুটের সব মালামাল এক স্থানে রাখো, দ্রুত রেখে দাও। ডাকাত সর্দারও সবাইকে বলতে শুরু করলো, ও যা বলছে সবাই তাই করো। কেননা ডাকাত সর্দার বুঝতে পেরে গেছে তার হাতে প্রচুর জোর। হয়তো ব্যতিক্রম কিছু করলে সে তার মুন্ড কেটে রেখে দিবে। এরই মধ্যে ভয়ে একজন ডাকাত ট্রেনের চেইন টেনে দিল। ট্রেন থামতেই বাকি ডাকাতগুলো যে যার মতো দ্রুত ট্রেন থেকে নেমে গেল। শুধু রয়ে গেল ডাকাত সর্দার। তাকে পুলিশের হাতে দিল।
ওদিকে অতি সুন্দরী মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে তার বাবার জ্ঞান ফেরাতে। সে কেঁদেই চলছে আর বলতে লাগলো, বাবা উঠো উঠো বাবা, আমি ঠিক আছি বাবা। অর্ণব জ্ঞান হারানো লোকটির দিকে ভালোভাবে লক্ষ্য করে, তারপর তার চোখে মুখে কিছুটা জলের ছিটা দিতেই লোকটি জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরতেই সে মেয়েকে দেখে বলতে লাগলো, মা আখি, আখি মা আমার, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? আখি অর্ণবকে দেখিয়ে বলল, বাবা এই দেবতুল্য লোকটা আজকে আমাকে বাঁচালো। তখন লোকটি অর্ণবকে কাছে ডাকলো এবং চোখে মুখে কৃতজ্ঞতাপূর্ণ এক চাহনি দিয়ে বলতে লাগলো, বাবা তোমার এই উপকার আমাকে চিরদিন তোমার কাছে ঋণী করে দিল। এই নীলাদ্রি গুপ্ত তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। নাম কি তোমার বাবা? অর্ণব লোকটাকে আশ্বস্ত করার ভঙ্গিমায় বলল, এত ব্যস্ত হবেন না, কলকাতা যেতে এখনো 4 ঘন্টা বাকি, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। আমি অর্ণব, আপনি ঠিক আছেন তো নীলাদ্রি আঙ্কেল? নীলাদ্রি গুপ্ত বলে উঠল, হ্যাঁ বাবা, আমি এখন ঠিক আছি। এরপর কি হবে? অর্ণব কি নীলাদ্রি গুপ্তের আশ্রয়ী তার জীবন শুরু করবে, নাকি অন্য কিছু হবে? ডাকাত সর্দারকে পুলিশে দেওয়ার পর ডাকাত সর্দার কি পরে অর্ণবের উপর কোনো প্রতিশোধ নিতে চাইবে? কি করবে অর্ণব? তার পরিবারের কাছ থেকে সে কি তার সম্পত্তি বুঝে নিতে পারবে? জানতে হলে চোখ রাখুন